সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি উচ্চতর গণিতের অনুশীলনী 8.3 নিয়ে। এরই মধ্যে তোমরা অনুশীলনী 8.1 এবং 8.2 সম্পন্ন করেছো। 8.2 অনুশীলনীটিতে আমরা ত্রিকোণমিতির যে অনুপাতসমূহ রয়েছিল তার আলোচনা সীমাবদ্ধ ছিল 90 ডিগ্রি বা তার নিচে, অর্থাৎ সূক্ষ্মকোণ সম্পর্কিত। এ পর্যায়ে আমরা এই অধ্যায়টিতে অর্থাৎ এই অনুশীলনীটিতে আমরা শিখব যে 90 ডিগ্রি কোণের গুণিতক যে মানগুলো রয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় যে কোণগুলো রয়েছে সেভাবে সেই কোণগুলোর ক্ষেত্রে কীভাবে ত্রিকোণমিতিক অনুপাতসমূহের মান নির্ণয় করা যায় বা কীভাবে এই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি সমাধান করা যায়। তো চলো যাওয়া যাক আমাদের আজকের আলোচনায়। তোমরা অলরেডি চতুর্ভাগ পদ্ধতি সম্পর্কে তোমরা শিখেছ। চতুর্ভাগ পদ্ধতি সম্পর্কে আমরা যেটা জানি যে দুটি উলম্ব রেখা পরস্পরকে ছেদ করেছে লম্বভাবে। এক্ষেত্রে আমরা বলবো লম্বভাবে তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং এক্স ও এক্স প্রাইম হচ্ছে অনুভূমিক রেখা এবং ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে উলম্ব রেখা। এই রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করাতে 4টি সমান অঞ্চলে সমগ্র এলাকাটি বিভক্ত হয়েছে। ঘড়ি কাঁটা বিপরীত দিকে আমরা ও এক্স রেখা অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ থেকে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে আমরা চতুর্ভাগগুলোর নামকরণ করেছি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ হিসেবে। এবং তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহকেও আমি কি করেছি, এই চতুর্ভাগগুলোতে স্থান দিয়েছি। এই সম্পর্কিত নিয়মটি আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার প্রথম যে নিয়ম বা রুল 1 সেটি হচ্ছে সকল ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগ এবং নিজ নিজ চতুর্ভাগে ধনাত্মক, অন্য চতুর্ভাগে ঋণাত্মক। এই কথাটি আসলে কি বোঝাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো যে আমি তোমাদেরকে যে ছবিটি এঁকে দেখিয়েছি, দেখো খেয়াল করে যে প্রথম চতুর্ভাগে আমি লিখেছি কি অল পজিটিভ, অর্থাৎ সকল ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে কি হবে, ধনাত্মক হবে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে শুধুমাত্র সাইন এবং কোসেক অনুপাতটি ধনাত্মক হবে। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ট্যান এবং কট অনুপাত, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কস এবং সেক অনুপাত ধনাত্মক হবে। অর্থাৎ সাইন প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক, কিন্তু তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে যদি সাইন অনুপাতের কোনো তোমার রাশি আমরা পাই সেইটি কি হবে, ঋণাত্মক হবে। আবার একইভাবে কস থিটার ক্ষেত্রে দেখো কস থিটা যদি আমরা বিবেচনা করি, কস অনুপাত যদি বিবেচনা করি সেটি কি হবে, প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, ধনাত্মক হবে। দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কস অনুপাতের মান কি হবে, ঋণাত্মক। আচ্ছা, এ পর্যায়ে আমরা চলে যাব পরবর্তী যে রুল 2। এটি হচ্ছে মূলত কোণের ক্ষেত্রে আমরা জানি যে সাধারণত আমাদের আলোচনা এখন পর্যন্ত সীমাবদ্ধ ছিল তোমার হচ্ছে 90 ডিগ্রি বা তার নিচে যে কোণগুলো রয়েছে তা নিয়ে। বাট এবার আমরা শিখব 90 ডিগ্রি অপেক্ষা বড় যে কোণগুলো রয়েছে কিভাবে তার মান নির্ণয় করা যায় অথবা কিভাবে এই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি সমাধান করা যায়। দেখো খেয়াল করে যে 90 ডিগ্রি অথবা আমরা এটাকে রেডিয়ান আকারে বলতে পারি π/2, আমাদেরকে দুইভাবেই কিন্তু অভ্যস্ত হতে হবে। 90 ডিগ্রি এটা হচ্ছে তোমার কি ষাটমূলক পদ্ধতিতে রয়েছে, আর π/2 হচ্ছে কি রেডিয়ান আকারে, দুইভাবেই আসতে পারে। তো 90 ডিগ্রি অথবা π/2 এর জোড় গুণিতকের জন্য সকল ত্রিকোণমিতিক অনুপাত কি হবে, অপরিবর্তিত থাকে। অর্থাৎ তোমার যদি 90 ডিগ্রি বা π/2 আমরা পাই, খেয়াল করে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করে দেখো। ধরো সাইন অনুপাতটি আমরা বিবেচনা করতেছি, এটার জন্য একটা সূক্ষ্মকোণ বিবেচনা করলাম থিটা, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তার সামনে প্লাস বা মাইনাস দিয়ে আমরা কি লিখব, এই জায়গাটাতে থাকবে হচ্ছে কি 90 ডিগ্রি কোণের যে গুণিতক সেটি, অর্থাৎ এটি নির্দেশ করবে যে এখানে অনুপাতটি পরিবর্তিত হবে নাকি পরিবর্তিত হবে না পরবর্তী লাইনে। ঠিক আছে, যদি এইখানে 90 ডিগ্রি বা π/2 এর জোড় গুণিতক অবস্থিত হয় সেক্ষেত্রে পরবর্তী লাইনে আমরা সাইন থিটাই লিখব, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সাইন ছিল, পরবর্তী লাইনে সাইনই থাকবে।
ঠিক আছে। আর যদি 90 ডিগ্রি বা পাই বাই 2 এর বিজোড় গুণিতক হয় সেক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতসমূহ পরিবর্তিত হয়ে যাবে, এবং পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম তারা মেনে চলে। যেমন দেখো আমি লিখে রেখেছি অলরেডি, সাইন থিটা পরিবর্তিত হয়ে হবে কি কস থিটা, আর যদি কস থিটা থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে হবে সাইন থিটা। একইভাবে ট্যান থিটা পরিবর্তিত হয়ে হবে কট থিটা, কট থিটা পরিবর্তিত হয়ে হবে ট্যান থিটা, সেক থিটা পরিবর্তিত হয়ে হবে কোসেক থিটা, কোসেক থিটা পরিবর্তিত হয়ে হবে সেক থিটা। অর্থাৎ এই জায়গাতে আমরা যদি ধরো বিবেচনা করি যে কস অনুপাতটি বিবেচনা করতেছি, ঠিক আছে, কস অনুপাতের ক্ষেত্রে এইখানে যদি বিজোড় 90 ডিগ্রি থাকে, অর্থাৎ এই যে এই জায়গাটাতে যেটাকে আমি বলেছিলাম যে অপারেটরের মতো কাজ করবে, যে বিজোড় 90 ডিগ্রি যদি এইখানে অবস্থিত হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিজোড় গুণিতক যদি এই জায়গাতে অবস্থিত হয়, সেক্ষেত্রে পরবর্তী লাইনে কসটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, কস অনুপাতটি পরিবর্তিত হয়ে যাবে সাইন অনুপাত। অর্থাৎ কস থিটার পরিবর্তে আমরা তখন লিখতে পারবো সাইন থিটা, কস থিটার পরিবর্তে আমরা তখন সাইন থিটা লিখতে পারবো। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী রুলটিতে, রুল 3। এটি হচ্ছে ঋণাত্মক কোণের জন্য, অর্থাৎ সাইন এর পরে যদি মাইনাস থিটা থাকে তাহলে হয়ে যাবে মাইনাস সাইন থিটা, কোসেক এর জন্য হবে মাইনাস কোসেক থিটা, অর্থাৎ কোসেক মাইনাস থিটা হলে হবে মাইনাস কোসেক থিটা, ট্যান মাইনাস থিটার জন্য হবে মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটার জন্য হবে মাইনাস কট থিটা। বাট ব্যতিক্রমী হচ্ছে কস এবং সেক, কস মাইনাস থিটা হবে কস থিটা, আর সেক মাইনাস থিটা হবে সেক থিটা। অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে মাইনাস থিটার জন্য মান হবে কি পজিটিভ, অর্থাৎ সামনে নেগেটিভ চিহ্ন আসবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা চলে যাব কতিপয় গাণিতিক সমস্যাগুলির সমাধানে। প্রথমে আমরা দেখে নিব 8 খ নম্বর অঙ্কটি। দেখো তোমরা প্রশ্নটি আমি লিখে রেখেছি বোর্ডে, tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12 সবগুলোই কি আছে, গুণ অবস্থায় আছে। এখন এই রাশিটির মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে সবচেয়ে ছোট যে কোণটি রয়েছে, এই যে থিটার পর থিটার মান যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে পাই বাই 12। তাহলে আমরা যেটি করব, আমরা সবগুলোকে কি করব, পাই বাই 12 আনার চেষ্টা করব। তাহলে আসো আমরা লিখে ফেলি tan পাই বাই 12 লিখে ফেললাম, এটা ঠিক থাকবে, এটাকে আমরা হাত দিব না, এটাকে আমরা পরিবর্তন করব না। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব এই যে 5 পাই বাই 12 বা 7 পাই বাই 12 অথবা 11 পাই বাই 12 এগুলোকে কি করব, পাই বাই 12 এর সাহায্যে প্রকাশ করতে। তাহলে প্রথমে আমরা tan লিখে ফেললাম, এই জায়গাতে আমরা কি দিলাম, ধরো পাই বাই 12 দিয়ে দিই, ঠিক আছে। এখন এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি 12 এর অর্ধেকের কাছাকাছি, অর্থাৎ 5, বা এখানে কি আছে 12 এর অর্ধেকের থেকে একটু বেশি 7। যেরকম এরকম যদি কখনো পাই তাহলে আমরা কি করব, নিচে আমরা এই 2 দিয়ে নিব, লসাগু করলে আর উপরে একটা পাই দিয়ে দিব। এখন আমরা দেখি লসাগু করে যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে কিনা। মাঝখানে কিন্তু আমি এখনো লিখিনি যে যোগ হবে না বিয়োগ হবে, এটা আমরা আমাদের প্রয়োজন মতো যোগ বা বিয়োগ চিহ্ন বসিয়ে নিব। এখন আমরা দেখি আমরা এই কোণটা পাই কিনা। লসাগু করো, 12 আর 2 লসাগু করলে কত আসবে, 12ই আসবে। 12 ভিতরে 2 কয়বার যায়, 6 বার, তাহলে 6 ইন্টু পাই অর্থাৎ 6 পাই। 12 ভিতরে 12 কয়বার যায়, একবার, তাহলে 1 ইন্টু পাই অর্থাৎ কী হবে, পাই। এখন সেক্ষেত্রে আমরা যদি মাঝখানে মাইনাস বসিয়ে দিই, তাহলে 6 পাই থেকে 1 পাই বিয়োগ গেলে 5 পাই থাকে, তাহলে মিলে গেল 5 পাই বাই 12। আর এই জিনিসটাই জাস্ট আমরা যদি যোগ দিয়ে লিখতাম তাহলে পেয়ে যেতাম কত, 7 পাই বাই 12। অর্থাৎ 7 পাই বাই 12 এর জন্য ব্যাপারটা এরকম হবে যে tan পাই বাই 2 প্লাস পাই বাই 12, জাস্ট এইটাই হয়তো কী হবে, যোগ দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। আর এখনও একটা রাশি রয়ে গেছে, সেটা হচ্ছে কি 11 পাই বাই 12। মনে রাখবে যদি নিচের হর যদি যাই থাকুক না কেন তার থেকে যদি 1 বেশি বা কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সবসময়ই আমরা শুরুতে কি লিখে নিব, পাই লিখে নিব। শুরুতে কি লিখে নেব, পাই। তারপর যদি 1 কম থাকে তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে লিখে দিব হচ্ছে ওই যে সূক্ষ্মকোণ যেটা ছিল পাই বাই 12, এটা লিখে দিব, ঠিক আছে। এখন তুমি দেখো লসাগু করে, এখানে 12 ইন্টু পাই কত হবে, 12 পাই, তার থেকে 1 পাই বিয়োগ গেল হয়ে যাবে 11 পাই উপরে, আর নিচে হবে কত, 12। তাহলে মিলে গেল তোমার 11 পাই বাই 12।
এখন আমরা আসো এইগুলোর মানগুলো আমরা বের করব। এক্ষেত্রে দেখো প্রথমটা যা আছে তাই থাকবে, tan π/12। এক্ষেত্রে আমরা দেখি, খেয়াল করে দেখো, এই π/2 যেটা, এটা হচ্ছে কি, কতটি আছে? একটি আছে। অর্থাৎ এখানে আমরা যদি বিবেচনা করি আসলে কি থাকবে, 1 ইন্টু কি আসবে, π/2। তাহলে এটা কি বিজোড় গুণিতক না? এটা কি বিজোড় গুণিতক কার? π/2 এর। সেক্ষেত্রে আমরা জানি যে বিজোড় গুণিতকের জন্য কি হয়, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হয়ে যায়। তাহলে ট্যান হয়ে যাবে কি, কট। ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে এই কোণটি, এই সমগ্র কোণটি কোন চতুর্ভাগে পড়ে। আসলে আমরা লক্ষ্য করি, এভাবে একটা জাস্ট চতুর্ভাগের জন্য একটা দাগ কেটে রাখবা। একটা π/2 আমরা কি করবো, ধনাত্মক x অক্ষ থেকে একটা π/2 ঘুরলাম, তারপরে বিয়োগ করছি। তাহলে আমরা কি করছি, ব্যাক করে গেছি। বিয়োগ করলে তাহলে কোথায় এলো, পিছনের ঘরে ব্যাক করব। ব্যাক করলে এখন এই ঘরেই আছি। তাহলে আমরা কোন ঘরে রয়েছি, প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে কি হবে, সকল ত্রিকোণমিতিক অনুপাত কি হয়, ধনাত্মক হয়। সেক্ষেত্রে ট্যানের সামনে চিহ্ন কি আসবে, এই সামনে প্লাস চিহ্নই থাকবে, অর্থাৎ কোনো মাইনাস চিহ্ন আসবে না। তাহলে আমরা শুধুমাত্র সূক্ষ্মকোণটা লিখে দিব, অর্থাৎ π/12 লিখে দিব এই জায়গাতে। ঠিক আছে, বাট এখানে আসো দেখো, খেয়াল করে, এক্ষেত্রে কি আসবে, একই রকমভাবে এখানেও কি আসবে, একটা মাত্র কি আছে, π/2 আছে। π/2 এর কি একটা π/2 আছে, অর্থাৎ বিজোড় গুণিতক অবস্থিত। সেক্ষেত্রে ট্যানটা কি হয়ে যাবে, একইভাবে কট হয়ে যাবে। ঠিক আছে, কট হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কি ঘটতেছে দেখো, খেয়াল করে, এক্ষেত্রে একটা π/2 গেলাম, তারপরে আরও প্লাস, তার মানে এইদিকে চলে আসছি। তাহলে এটা কোন ঘর, এই যে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এইখানে চলে আসবো। কোন ঘরে চলে আসছি, দ্বিতীয় ঘরে। দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু ট্যানের জন্য কি ঋণাত্মক, ট্যানের জন্য ঋণাত্মক দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এখানে সামনে কি চিহ্ন বসাই দিব, মাইনাস। তাহলে এখানে কি চলে আসলো, মাইনাস সামনে চলে আসলো। আর আমরা কি লিখব, π/12 লাস্টে। এবার রয়ে গেল লাস্টের অংশটুকু। খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আসলে পাই দেখতে পাচ্ছি। মনে রাখবে সবসময় পাই মানে কি, পাই মানে কি 2 ইন্টু π/2, অর্থাৎ জোর 90 ডিগ্রি। পাই মানেই হচ্ছে কি, জোর 90 ডিগ্রি। ঠিক আছে, পাই থাকা মানে হচ্ছে কি, সেটা জোর গুণিতক নির্দেশ করে। সেক্ষেত্রে আমরা জানি কি হবে, ট্যানই থাকবে, পরিবর্তিত হবে না। জোর গুণিতক আছে বলে ট্যানই থাকবে, পরিবর্তিত হবে না। এখন আসো পায়ের হিসাবটা করি। পাই মানে 180 ডিগ্রি, এই পর্যন্ত চলে আসলাম, এসে ব্যাক করলাম, যেহেতু মাইনাস আছে তাহলে ব্যাক করে গেলাম, এই ঘরে আসলাম, দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরটি হচ্ছে কার ঘর, সাইন বা কোসেকের ঘর, ট্যানের ঘর না। সেক্ষেত্রে ট্যানের জন্য কি আসবে, নেগেটিভ চিহ্ন আসবে সামনে। তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে, জাস্ট সূক্ষ্মকোণটা লিখে দিব, π/12 মাইনাস ট্যান π/12। এখন আসো এর পরবর্তী অংশ, ট্যান π/12 হইল। ঠিক আছে, এটা কি আমরা লিখতে পারি কি, 1 এই যে কট π/12 কে লিখতে পারি 1/tan π/12 লেখা যায় না? আমরা জানি কট থিটা মানে কি 1/tan থিটা, তাহলে 1/tan π/12। এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে কি প্লাস। ঠিক আছে, এটি আমরা দেখাইলাম না। আর এখানে এই যে কটটাকে আমরা লিখবো 1/tan π/12। এই কটটাকে লিখে দেবো কি, কট থিটাকে লিখবো 1/tan থিটা, অর্থাৎ কট π/12 ইকুয়াল টু 1/tan π/12। আর ইন্টু চিহ্ন দিয়ে এখানে মাইনাস মাইনাসে তো প্লাস হয়েই গেছে, শুধু কি রয়েছে tan π/12। তাহলে এখন দেখা তো, খেয়াল করে, এইটা কি কাটাকাটি করে চলে যাবে না, থাকবে কি শুধু 1। এটি হচ্ছে অ্যান্সার এই অঙ্কটির। এই পর্যায়ে আমরা আমাদের পরবর্তী অঙ্ক দেখব। এবার পরবর্তী অঙ্কটি হচ্ছে 8-এর গ, sin² π/7 প্লাস sin² 5π/14 প্লাস sin² 8π/7 প্লাস sin² 9π/14। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, এখানে কিন্তু সবগুলোর ঘর কিন্তু একই না। ঠিক আছে,
এবং এদের মধ্যে সবচেয়ে ছোট অনুপাতটি হচ্ছে π/7। আমরা চেষ্টা করব π/7 এর মাধ্যমে বাকি কোণগুলোকেও প্রকাশ করতে। ঠিক আছে, তাহলে আসো। আর এখানে আরও একটা বিষয় আছে, স্কোয়ারও রয়েছে। ঠিক আছে, তো sin স্কোয়ার π/7 থাকুক, প্লাস এক্ষেত্রে স্কোয়ারগুলোকে আমরা কি হোল স্কোয়ার আকারে দেখাই দিব। ঠিক আছে, এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আকারে দেখাই দিব। আর এক্ষেত্রে এই যে আমরা প্রথমেই লিখে নেব কি π/7, আগের মতোই, আগের অঙ্কটির নিয়মের মতোই π/7 লিখে নিলাম। বাট আমার দরকার কত, 14। তাহলে কিন্তু এখন একটা কি লাগবে, নিচে একটা 2 লাগবে। আমি নিচে একটা 2 দিয়ে দিলাম, 7 2 14 হয়ে গেল, উপরে একটা পাই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আসলে লসাগু করে দেখি মিলে কিনা। তাহলে 7 2 কত হলো 14, 14-এর ভিতর 2 যায় কয়বার, 7 বার, 7 পাই। আর 7 যায় 2 বার, অর্থাৎ 2 পাই। তাহলে আমি যদি যোগ করি তাহলে পেয়ে যাবো হচ্ছে 7 আর 2 9 π/14, আর বিয়োগ করলে পাবো হচ্ছে কত, 5 π/14। মানে একইভাবে আমরা কি করবো, এটাও করতে পারি, জাস্ট মাঝখানে মাইনাস দিব, আর এইটার ক্ষেত্রে শুধু কি করে দিব, আমরা প্লাস করে দিব। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল হচ্ছে আমার কি, মাইনাস দিলে হয়ে গেল 5 π/14। ঠিক আছে, এটা শেষ। আচ্ছা, এরপরে আসো আমরা এই 8 π/7 যেটা, এটাকে ভাঙবো। তো একই রকম নিয়ম, প্রথমে আমরা কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাইন লিখে, ওই যে বলেছিলাম π/7 সবগুলোতে আনবো, লিখে দিলাম π/7। আর আরেকটি কথা আমি তোমাদের আগের অঙ্কটিতে বলেছিলাম, কি যে হরের সাথে যদি 1 বেশি বা কম থাকে সেক্ষেত্রে আমরা শুরুতেই কি লিখবো, পাই লিখবো। তাহলে পাই লিখে নিলাম। এবার দেখবো মাইনাস না প্লাস, যেহেতু হরের থেকে 1 বেশি আছে তাহলে আমরা প্লাস দিব। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে প্লাস দিয়ে, এবার তুমি কি দিয়ে দাও, হোল স্কয়ার দিয়ে দাও। দেখো তো লসাগু করে আসে কিনা। 7 × পাই, 7 পাই আর 1 পাই, এই 8 π/7 হয়ে গেল। ঠিক আছে, আর লাস্টের যেটি আছে এটি কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি। এইটিতেই জাস্ট এইভাবেই করব, একইভাবে জাস্ট মাঝখানে কি দিব, প্লাস দিলেই হয়ে যাবে হচ্ছে কত, 9 π/14, অর্থাৎ সাইন π/2 প্লাস π/7 দিয়ে এবার হচ্ছে কি হোল স্কয়ার দিয়ে দিব। লসাগু করে দেখো, 7 2 কত, 14 মিলাইলাম। ঠিক আছে, তারপরে কত হবে, 2 যায় একবার, 7 বার, তাহলে 7 পাই। আর এখানে কি আসবে, 7 যায় 2 বার, তাহলে হয়তো কত হয়, কত 2 পাই, 2 আর সাথে 9 π/14 হয়ে গেল। ঠিক আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আসো দেখি আমরা ক্যালকুলেশন করে, সাইন স্কয়ার π/7 ঠিক থাকবে, π/7 প্লাস এখানে কি আছে, π/2 এর কি আছে, বিজোড় গুণিতক, ওই যে একটি, একই রকমভাবে একটি আছে গুণে, তাহলে সাইন কি হয়ে যাবে, কস হয়ে যাবে। বিজোড় 90 ডিগ্রি থাকলে বা বিজোড় π/2 থাকলে আমরা জানি কি, তোমার কী হয়ে যাবে, সাইন পরিবর্তিত হয়ে কস হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে কী হবে, এই π/2 যেটা বিয়োগ দেখাচ্ছে, তাহলে আসো এই যে 1 π/2 মাইনাস, তাহলে কী হবে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সামনের চিহ্ন পজিটিভই আসবে। তাহলে আমরা লিখব π/7 লিখে এবার কি দিব, হোল স্কয়ার প্লাস। এবার আসো পরবর্তী অংশটায়, আমরা বলেছিলাম তোমাদের আগের অঙ্কটিতেই যে পাই মানেই হচ্ছে কি, জোড় গুণিতক, 90 ডিগ্রি বা π/2 এর জোড় গুণিতক। ঠিক আছে, এর মানে হচ্ছে সাইনই থাকবে। আর এরবারে খেয়াল করে দেখো, আমরা যদি পাই যাই অর্থাৎ 180 ডিগ্রি চলে গেলাম, এটা হচ্ছে পাইয়ের মান, তার সাথে আমরা যদি যোগ করি তাহলে এটা কোন ঘরে চলে আসলো, তৃতীয় কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগে চলে আসছে। তৃতীয় চতুর্ভাগের জন্য সাইন কি হয়, নেগেটিভ, তাহলে সামনে আসবে হচ্ছে একটা মাইনাস দিয়ে এই সূক্ষ্মকোণটা লিখে দিব, π/7 লিখে হোল স্কয়ার। ঠিক আছে, এবার আসো লাস্টেরটা, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কি, ওই যে একটা π/2 আছে, তার মানে হচ্ছে কি বিজোড় গুণিতক, সেক্ষেত্রে সাইন কি হয়ে যাবে, কস হয়ে যাবে। প্রথমেই বিজোড় গুণিতক থাকার কারণে পরিবর্তন হয়ে যাবে। এরপরে আমরা দেখব কোন চতুর্ভাগে পড়ে, এই একটা π/2 প্লাস, তাহলে চলে আসলো কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, এটা তার নিজের ঘর, তাহলে সামনে প্লাস চিহ্ন নিয়ে আসবে। শুধু আমরা কি দিব, π/7 লিখে এরপরে কি দিয়ে দিব, হোল স্কয়ার। ঠিক আছে,
এখন কী করবে আমরা একটু দেখি ক্যালকুলেশন করে। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস এটা হয়ে যাবে কি কস স্কোয়ার পাই বাই 7 প্লাস আমরা জানি যে এই স্কোয়ার করলে কী হবে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে হয়ে যাবে কি সাইন স্কোয়ার পাই বাই 7। এটা কি হয়ে যাবে মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7। অর্থাৎ তুমি যদি এরকম জোড়ায় জোড়ায় বিবেচনা করো সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ফলাফল কি আসবে 1 প্লাস দিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত আসবে 1। থিটার মানটা কিন্তু সেম, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পাই বাই 7 আছে, তাহলে ফলাফল আসবে 2। এটিই হবে এই অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক 8-এর 4 নম্বর অঙ্কে। tan থিটা গেল 3/4 এবং সাইন থিটা ঋণাত্মক হলে দেখাও যে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 14/5। সমাধানে চলে যাচ্ছি। দেওয়া আছে কি আমাদের দেখো tan থিটা ইকুয়াল টু 3/4। আমরা এই যে আমাদেরকে উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অনুপাতগুলোর মান বের করা। আমি শুধুমাত্র ট্যান থিটার মান জানি, সাইন থিটা কস থিটা সেক থিটা মান কিন্তু আমি জানি না। তো এর জন্য আমরা যেটা করব একটা ত্রিভুজ অঙ্কন করেছি সহজভাবে করার জন্য, এবি সাইডের ত্রিভুজ যেখানে বি হচ্ছে সমকোণ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি থিটা কোণটা বিবেচনা করি হচ্ছে সি বিন্দুতে, এইখানে যদি আমরা থিটা কোণটা বিবেচনা করি সেক্ষেত্রে লম্ব হবে হচ্ছে এবি আর ভূমি হবে কি বিসি, প্রতিভুজ হবে কে এসি। এখন আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 3 হবে হচ্ছে লম্ব মান অর্থাৎ এবির মান, আর 4 হবে হচ্ছে ভূমি বিসি এর মান। সেক্ষেত্রে তুমি অতিভুজ এসির মান কী করতে পারো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করতে পারবে। সেক্ষেত্রে ফলাফল আসবে হচ্ছে কত 5, অর্থাৎ এসির মান হবে 5। এখন তাহলে আসো আমরা যেই মানগুলো জানি না সেগুলো বের করবো, অর্থাৎ সাইন থিটা কস থিটা সেক থিটা। তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান 3, অতিভুজের মান 5, লিখে ফেললাম 3/5। কস থিটা মান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ 4/5। আর সেক থিটা কি কস থিটার বিপরীত, সেই হিসাবে আমরা বলতে পারি অতিভুজ বাই ভূমি অর্থাৎ 5/4, এই যে 5/4 লিখে ফেললাম। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে, সেটি হচ্ছে বলা আছে প্রশ্নে যে সাইন থিটা ঋণাত্মক। সেক্ষেত্রে এই যে এখানে আমরা সাইন থিটা এগুলো 3/5 লিখলাম, এটি আসলে সঠিক না। আমরা লিখব কিন্তু সাইন থিটা ঋণাত্মক হওয়ায়, সাইন থিটা ঋণাত্মক হওয়ায় কি ঘটবে, আমরা লিখব যে সাইন থিটার মান যেটা সেটা আসলে হবে -3/5। আর আমরা জানি সাইন থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে কস থিটার মানও নেগেটিভ হবে। কারণ কি খেয়াল করে দেখো ট্যান থিটার মান কিন্তু পজিটিভ, অর্থাৎ আমরা জানি ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে কস থিটার মানও নেগেটিভ হইতে হবে, যাতে করে কি হয় নেগেটিভে কাটাকাটি করে ট্যান থিটার মান কি আসে পজিটিভ আসে। এই জন্য সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মানও কি আসবে ঋণাত্মক আসবে, অর্থাৎ কস থিটার মান হয়ে দাঁড়াবে -4/5। আর কস থিটার মান যদি 4/5 হয় তাহলে স্বাভাবিকভাবে তার বিপরীত রাশি হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটার মান কি আসবে -5/4, সেক থিটার মান আসবে -5/4। তাহলে আসলে মানগুলো দাঁড়াবে এগুলো। ঠিক আছে, এবার আসো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে এখন মানগুলো বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইডে সাইন থিটা মান হচ্ছে -3/5 বসিয়ে দিলাম, প্লাস হওয়ার কথা, বাট কস থিটা যেহেতু -4/5 তাহলে মাইনাসের প্লাসে কী হবে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে মাঝখানে। আর সেক থিটা মান হচ্ছে -5/4 লিখলাম, আর ট্যান থিটা মান হচ্ছে কি 3/4 লিখে দিলাম। এখন আসলে ক্যালকুলেশনটা করি। উপরে লসাগু হচ্ছে কত 5, তাহলে কী থাকবে -3 আর -4, আর নিচে কি আসবে লসাগু 4, -5 আসবে উপরে আর আসবে কত 3। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি দেখো, তাহলে উপরে কি আসতেছে -7 ডিভাইড বাই হচ্ছে 5, আর নিচে আসতেছে -2 ডিভাইড বাই 4। তাহলে -7 ডিভাইড বাই 5 এটা থাকলো, আর নিচে যেটা ভগ্নাংশটা যেটা গুণে ভাগে ছিল সেটা যখন গুণে যাবে তখন উল্টিয়ে যাবে, হয়ে যাবে -4/2, বা আমরা বলতে পারি কি 4/-2। তাহলে এখন আসলে ক্যালকুলেশন করি, মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, আর
এখানে 2 দিয়ে 2 কাটাকাটি করলাম, তাহলে হয়ে যাবে কত 14 ডিভাইড বাই 5 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সুতরাং আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, শর্ট লিখে দিয়ে আমরা কী করবো, শেষ করবো অঙ্কটা। এবার চলো আমরা 9 নম্বর অঙ্কগুলো দেখি। 9-এর প্রথমে দেখব 9-এর ক। 9-এর কতে প্রশ্নটি আমরা লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। খেয়াল করে দেখো যে প্রথম 2 পদের হর দুইটা কিন্তু সেম কোণের ক্ষেত্রে, এটারও 4 এটারও 4, বাট আমরা চেষ্টা করব কি যে এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে ঠিক রাখবো, বড়টাকে কি করব পরিবর্তন করে ছোটটার সাথে মিল রেখে লিখব। আর এইখানে একইভাবে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে দুইটারই ক্ষেত্রে কি আছে 36 আছে হরে, এদের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে 31 পাই, এটাকে আমরা পরিবর্তন করব, ছোটটাকে ঠিক রাখবো। তাহলে এখানে এটা কিন্তু পরিবর্তন হবে না, যেটা যেভাবে থাকবে, এই জায়গাটাতে পরিবর্তন করব আমরা। প্রথমে তাহলে কি করব, cos লিখে আমরা এই যে 5/4 যেটা, এই যে ছোট যে কোণটা, এই কোণটাকে লিখে নিছি। লিখে নিয়ে তারপরে এখন আমরা কি করব, হিসাব করে আমরা লিখছি কত, দেখো পাই লিখলাম প্রথমে, তার সাথে তুমি যদি যোগ করো তাহলে 4 পাই প্লাস কত 5/4 অর্থাৎ লসাগু করে আসবে কত 9/4। তাহলে এটার সাথে এটা কি হলো, সূক্ষ্মকোণটা মিলিয়ে দিলাম। এরপরে একইভাবে এখানে দেখো খেয়াল করে যে এখানে প্রথমে আমি 5/36 লিখে দিব, লিখে নিয়ে তারপর আমরা এখানে কি দিলাম, পাই দিলাম, তাহলে লসাগুলো 36 পাই আসে। এখন মাঝখানে তুমি যদি মাইনাস দাও তাহলে কি হবে, 36 পাই থেকে 5 পাই বিয়োগ করে হয়ে যাবে 31 পাই উপরে, আর নিচে কত 36 আসলো। তাহলে এইটা আর এটা কি মিলে গেল। আচ্ছা এখন আসো, আমরা জানি যে পাই মানে কি জোর 90 ডিগ্রি, অর্থাৎ জোর গুণিতক 90 ডিগ্রি বা π/2 এর। সেক্ষেত্রে এটা কিন্তু পরিবর্তন হবে না, কস পরিবর্তন হবে না, কসই থাকবে, বাট অবস্থানটা কোন ঘরে হবে এটা আমরা দেখব। প্রথমে আসবে পায়ের সাথে যাই যোগ করি সেটা কোথায় চলে যাবে, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগ কিন্তু কসের ঘর না, কসের নিজের চতুর্ভাগ না, তাহলে সামনে কি আসবে মাইনাস, এখানে একটা মাইনাস দিব, দিয়ে এবার লিখে দিব 5π/4 প্লাস যা ছিল তাই cos 5π/4। ঠিক আছে, এবার আসা হচ্ছে পরবর্তী অংশ। এখানে আমরা দেখব সাইনের ক্ষেত্রে কি আছে, পাই থেকে বিয়োগ করা হয়েছে, তাহলে এটা চলে আসবে কোন ঘরে, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি আসে তাহলে সেটা কি সাইনের ঘরেই পড়লো, তাহলে সাইন থাকবে, সামনে কি হবে পজিটিভ চিহ্নই হবে, যেহেতু সাইন নিজের ঘরেই পড়েছে। সাইন লিখে আমরা সূক্ষ্মকোণটা যেটা আছে মানে কোণের জায়গায় সেটা লিখে দিব 5π/36, আর মাইনাস দিয়ে সাইন 5π/36 আমরা আগেই লেখা ছিল লিখে দিলাম। তাহলে যোগ বিয়োগ করে দেখো সবগুলো চলে গেল, হয়ে গেল কত 0। এটি অ্যান্সার এই অঙ্কের। ঠিক আছে, এটি অ্যান্সার হবে। এ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কটিতে, সেটা হচ্ছে 9-এর ঘ। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই হরের মান কিন্তু 8। ঠিক আছে, শুধুমাত্র কি হয়েছে, ওই উপরে পায়ের গুণিতকের মানটা বেড়েছে। এক্ষেত্রেও সবচেয়ে ছোট হচ্ছে π/8, এরপরে তার থেকে বড় আছে 3π/8, 5π/8, 7π/8। আমরা π/8 যেটা, এটাকে আমরা ঠিক রাখবো, বাকিগুলোকে কি করব π/8 এর সাহায্যে প্রকাশ করব। cos² π/8 ঠিক থাকবে, আর π/8 লিখে ফেলবো প্রথমেই, আমরা তোমাকে আগেই শিখেছি তোমাদের। লিখে এবার আমার কিন্তু বলেছিলাম যে যদি 8-এর অর্ধেক 4-এর আশেপাশে থাকে কোনো সংখ্যা, যেমন এখানে 4-এর থেকে 1 কম, আর এটার ক্ষেত্রে কি 4-এর থেকে 1 বেশি, এইগুলোর ক্ষেত্রে আমরা কি দিব π/2 দিয়ে দিব। π/2 দিয়ে, আর এখানে π/8 ছিল, এবার আমরা মাইনাস দিয়েছি কারণ 1 আমার কি আছে অর্ধেকের থেকে কম আছে, তাহলে আমি কি দিব এখানে মাইনাস দিব। তো লসাগু করে দেখো তুমি কি আছে, এখানে 8-এর ভিতরে 2 জায়গা বার 4 বার অর্থাৎ 4 পাই, আর 8-এর ভিতরে পাই কবার যায় 8 কবার যায় একবার, তাহলে 1 × পাই অর্থাৎ পাই। 4 পাই থেকে পাই বিয়োগ করে 3 পাই হয়। আর তুমি যদি এইটাকেই তোমরা যদি যোগ করে দাও তখন কি হয়ে যাবে 5π/8। আমরা স্কোয়ারগুলোকে হোল স্কোয়ার হিসেবে দেখিয়ে দিব। আর লাস্টে আমি বলেছিলাম যে যদি নিচের সংখ্যাটা থেকে 1 ডিফারেন্সে থাকে, 1 কম বা বেশি হয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো, শুধু পাই লিখবো, লিখে পাই থেকে বিয়োগ করে দেখিয়ে দিয়েছি কত π/8, যেটা আমাদের সবগুলোতে আমরা নিয়ে এসেছি।
এখন বিয়োগ করলাম, যেহেতু 1 কম আছে উপরে তাই বিয়োগ করতে হবে, আর যদি 1 বেশি থাকতো তাহলে যোগ করতাম। তাহলে পাই মাইনাস পাই বাই 8 লসাগু করে দেখো তোমার 7 পাই বাই 8ই আসে, হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন ওই আগের মতোই খেয়াল করে দেখো যে এখানে পাই বাই 2 এর কি আছে, বিজোড় গুণিতক, তাহলে কসটা কি হয়ে যাবে, সাইন। অবস্থাটা কোন ঘরে পড়ে, পাই বাই 2 থেকে বিয়োগ করতে হবে, তাহলে চলে আসবে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে সামনে চিহ্ন হবে প্লাস, বাট কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার ক্ষেত্রে দেখো যে এবার পাই বাই 2 এর থেকে কি হবে, পাই বাই 2 মধ্যে এসে তারপর আরও সামনে গিয়েছে, তাহলে কি হবে, প্লাস দিয়েছি, তাহলে সামনে চলে যাবে। সামনে চলে গেলে তখন সেক্ষেত্রে কী হবে, দ্বিতীয় চতুর্ভাগে পড়ে গেল, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কস ঋণাত্মক, তাহলে সামনে কি আসবে, তোমার মাইনাস চিহ্ন আসবে। আর এখানেও কিন্তু বিজোড় গুণিতক আছে, ঠিক আছে, পাই বাই 2 এর, তাই এটাও কি হয়ে যাবে, কসটা পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস সাইন পাই বাই 8 লিখে হোল স্কয়ার লিখে দিব। আর এবার আসো লাস্টের যে অংশটা, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো যে এই পাই আসলো তারপরে বিয়োগ, তার মানে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টই পড়ে। এক্ষেত্রেও কিন্তু কী হবে, কস কী হবে, ঋণাত্মক হবে, যেহেতু কস তার নিজের ঘরে পড়ে নাই বা প্রথম চতুর্ভাগে পড়ে নাই, তাই সামনে আসবে মাইনাস। আর যেহেতু এখানে আমরা জানি পাই হচ্ছে কি জোড় গুণিতক পাই বাই 2 এর, সেক্ষেত্রে কস কসই থাকবে, ঠিক আছে, তাহলে হোল স্কয়ার দিয়ে দিব। এখন আসো জাস্ট ক্যালকুলেশনটা করবো, কস স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস কি আসবে এখানে লাস্টে, স্কোয়ারটা মাইনাস থাকলেও কী হয়ে যাবে, প্লাস, অর্থাৎ কস স্কোয়ার পাই বাই 8। তুমি যদি এইভাবে জোড়া জোড়া বিবেচনা করো তাহলে ফলাফল আসবে, এখানে আসবে কত, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ আসবে হচ্ছে 1, আর এখানে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ 2। এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কের। সবাই তোমাদের বাড়ি কাজটি দেখো, এক্সারসাইজ 8.3 এর 10 এবং 11 নম্বর অঙ্ক তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকবে। এই অঙ্কগুলো করে তোমরা তোমাদের টিচারদের কাছে জমা দিবে। তো পরিশেষে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়ে এই করোনাকালের এই কঠিন মুহূর্তে সবাই যেন সুস্থ থাকো এই কামনা করে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।